পুলিশ ও র্যাবে যত বেশি খুন তত বড় পুরস্কার। জানাবো মিথ্যা দাবি করে ফ্যাক্ট চেকে ধরা খেল সরকার ও গণমাধ্যম। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক আশ্রয়ে চাওয়া 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশ ও র্যাবে যত বেশি খুন তত বড় পুরস্কার। মানুষ খুনে উৎসাহিত করতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য পুরস্কৃত করা হয় পুলিশ ও র্যাবের কর্তাদের। রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার মাধ্যমে মানুষ খুনে উৎসাহিত করা হয় রাষ্ট্রীয় উদ্যোগে। এই পুরস্কারের নেশায় জনগণের টাকায় পরিচালিত র্যাব ও পুলিশ হয়ে ওঠে দানবে। যেন মানুষ খুনের স্বীকৃতি হিসেবে দেয়া হয় রাষ্ট্রীয় পদক। পুলিশ পদকের তালিকা যাচাই করে এমন তথ্যই পাওয়া গেছে, যেমন 2010 সালে কথিত ক্রসফায়ারে নোয়াখালীতে একজন ডাকাত খুনের জন্য রাষ্ট্রীয় পদক দেয়া হয় র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানকে। পদকের জন্য মনোনীত হওয়ার বর্ণনায় লেখা হয়, বিচক্ষণ র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নোয়াখালী জেলার শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ, জলদস্যু ও ডাকাত দলের সর্দার আবুল বাশার মাঝি কতিপয় অস্ত্রধারী সহ নোয়াখালী জেলার হাতিয়া থানার চর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত 6/7/2010 তারিখে অনুমান 5টায় তার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল উক্ত সন্ত্রাসীদের ধরার জন্য লাঙ্গলিয়া চরে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। তার নেতৃত্বে র্যাবের দলটিও আত্মরক্ষা ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় 15 মিনিট গুলি বিনিময় হয়। র্যাবের সাহসী প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে কুখ্যাত সন্ত্রাসী আবুল বাশার মাঝির গুলিবিদ্ধ মৃতদেহ সহ একটি বন্দুক, একটি বন্দুকের গুলি এবং 4টি লম্বা ধারালো হাসওয়া উদ্ধার করা হয়। তিনি অসীম সাহসিকতার সাথে কুখ্যাত জলদস্যু আবুল বাশার মাঝিকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এই অভিযানের সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বীরকে বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা পদকে ভূষিত করা হলো। এখানে উল্লেখ্য যে এই জিয়াই 2013 সালের মে হেফাজতের আলেমদের শাপলা চত্বরে গণহত্যায় ঢাকা মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেনজির আহমেদের সাথে নেতৃত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, নারায়ণগঞ্জ 7 খুনের সাথে কর্নেল জিয়াউল আহসানও জড়িত বলে জানা যায়। 2011 সালে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধ বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য পুরস্কার হিসেবে পুলিশ পদক পান র্যাবের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান। পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বীরত্বের বিবরণে বলা যায়, তার কৌশলী দিক নির্দেশনায় 2011 সালে র্যাবের অভিযানে 13 জন চরমপন্থী শীর্ষ নেতা গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। তাছাড়া 9 জন শীর্ষ চরমপন্থী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এই খুনের জন্য তৎকালীন র্যাবের মহাপরিচালকের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একই বছর ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধ বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট পুলিশ পদক পুরস্কার পান র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুল হক, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, মোহাম্মদ কামরুজ্জামান, শাহ মোহাম্মদ আজাদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ তাহিরুল ইসলাম, মোহাম্মদ আওলাদ হোসেন। পিপিএম পদক দেওয়ার কারণ হিসেবে তাদের সাহসিকতার বিবরণে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু ও ডাকাত নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। টেকনাফ থানার বহুল আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস কথিত বন্দুকযুদ্ধের জন্য 2019 সালে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম পেয়েছিলেন। পদক পাওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে 6টি কৃতিত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে। সবকটি ঘটনাতেই আসামি নিহত হন। পুরস্কৃত হিসেবে মনোনীত হওয়ার বর্ণনায় প্রথম যে ঘটনার উল্লেখ করা হয় সেটি 2018 সালের 28 অক্টোবরের একটি ক্রসফায়ারের ঘটনা। পুলিশের ভাষ্য ছিল, টেকনাফ থানার সাবরাং ইউপির কাটাবনিয়া সাকিনে ঝাউ বাগানে অভিযানে গেলে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে উত্তর জালিয়াপাড়া এলাকার হাসান আলী ও নাজিরপাড়া এলাকার মোহাম্মদ হোসেন প্রকাশ কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দ্বিতীয় ক্রসফায়ারের ঘটনাটি একই বছরের 24 অক্টোবর। ঘটনাস্থল ছিল মহেশখালিয়া পাড়ার হ্যাচারি জোন এলাকার জঙ্গল। ইয়াবা কারবারি মফিজ আলমকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপরের অভিযান একই বছরের 18 নভেম্বর। পুরস্কৃত হওয়ার ঘটনার বর্ণনা লেখা হয় দক্ষিণ লেঙ্গুর বিলের ফরিদ আলমকে নিয়ে তার সহযোগী ভুলু মাঝির বাড়িতে উপস্থিত হলে অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। সন্ত্রাসীদের গুলিতে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ আলম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। চতুর্থ ঘটনার বর্ণনায় লেখা হয় 2018 সালের 30 নভেম্বর ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহ ওরফে হাবিবকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অনুরূপভাবে দেখা যায় সন্ত্রাস দমনের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের জন্য অনেক পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। 2010 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিনকে প্রকাশ্যে রাজপথে নির্যাতনের জন্য পুরস্কৃত করা হয় পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে। সে বছরই তাকে পুলিশ পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। পুরস্কারের বর্ণনায়ও বলা হয়েছিল রাজপথে কথিত সন্ত্রাস দমনে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। মিথ্যা দাবি করে ফ্যাক্ট চেকে ধরা খেল সরকার ও গণমাধ্যম। সম্প্রতি বাংলাদেশ বর্তমানে শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই বিষয়টি প্রচার করতে গিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ শীর্ষক এই তথ্য দেশীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এটি মিথ্যা। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ক্ষীণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক দাবিটি সঠিক নয় এবং বাংলাদেশের পূর্ব দক্ষিণ এশিয়ার ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অ্যানালাইসিস বিডের পাঠকের জন্য ফ্যাক্ট চেকটি হুবহু তুলে ধরা হলো। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং বাংলাদেশের পূর্বে দক্ষিণ এশিয়ায় ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। দক্ষিণ এশিয়ায় শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ প্রথম শীর্ষক দাবিটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রিউমার স্ক্যানার উক্ত দাবিটির সত্যতা যাচাই কাজ শুরু করে এবং পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল 21 মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয় দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ। পরবর্তীতে একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ হতে প্রচারিত পোস্টে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি উল্লেখ করতে গিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম শতভাগ বিদ্যুতের দেশ উল্লেখ করা হয়। এছাড়া দেশীয় মূলধারার গণমাধ্যম দৈনিক প্রথম আলো এর ভেরিফাইড ফেসবুক পেজ হতে গতকাল 21 মার্চ দেশের শতভাগ বিদ্যুতায়নের তথ্য নিয়ে ডিজিটাল ব্যানার সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে উল্লেখ করা হয়েছে দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ। এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টাল সহ সামাজিক মাধ্যম ফেসবুকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক দাবিটি নিয়ে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যায়। অনুসন্ধানের মাধ্যমে রিউমার ওয়েবসাইটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতকরা বিদ্যুতায়নের তালিকা খুঁজে পায় এবং সর্বশেষ 2019 সালে হালনাগাদ করা তথ্যযুক্ত সে তালিকায় দেখা যায় 2018 সালে ভুটান, মালদ্বীপ এবং 2019 সালে শ্রীলঙ্কার শতভাগ বিদ্যুতায়নের দেশের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে ডেইলি ভুটান নামের একটি ওয়েবসাইটে 2019 সালের 8 মার্চে ভুটান হ্যাজ অ্যাচিভড 100% ইলেকট্রিসিটি অ্যাক্সেস, হিয়ার্স হাউ শীর্ষক শিরোনামে ভুটানের শতভাগ বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়া শ্রীলঙ্কার একটি সরকারি ওয়েবসাইটে তাদের শতভাগ বিদ্যুতায়নের বিষয় নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সে সময়ে তারাও নিজেদের দক্ষিণ এশিয়ার একমাত্র শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে উল্লেখ করেছিল, যদিও প্রকৃতপক্ষে তাদের পূর্বেই ভুটান ও মালদ্বীপ এই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এছাড়াও দেশীয় সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর এর অনলাইন সংস্করণে 2021 সালের 19 আগস্টে বিদ্যুতের আলোয় 99.99% মানুষ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি পাওয়া যায়। বিশ্বব্যাংকের তথ্য মতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাহাড় বেষ্টিত ভুটানে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে 2019 সালে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পূর্বে আরও 3টি দেশ শতভাগ বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সুতরাং বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ শীর্ষক সরকারি ঘোষণার বিষয়টি সত্য হলেও দক্ষিণ এশিয়ায় প্রথম 100% বিদ্যুতের দেশ বাংলাদেশ শীর্ষক তথ্য সম্বলিত দাবিটি মিথ্যা। রাজনৈতিক আশ্রয় চাওয়া 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই যেসব বাংলাদেশি নাগরিক আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়েছেন তাদের দ্রুত প্রত্যাবাসন ব্যবস্থায় দেশে ফেরত পাঠাবে সে দেশের সরকার। আর তাদের সংখ্যা হতে পারে 10,000-এরও বেশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।